বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট পরিচালিত ব্যাচেলর অফ এগ্রিকালচারাল এডুকেশন প্রোগ্রামের সুপ্রিয় শিক্ষার্থী ও দর্শক শ্রোতাবৃন্দ, আপনারা যেখানে বসে এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আলোচনা করব BAE 2303 খামার যন্ত্রপাতি কোর্সের ইউনিট 2 এর পার্ট 2 ও 3 থেকে আলোচ্য বিষয় ইঞ্জিন তৈলাক্তকরণ পদ্ধতি এবং ইঞ্জিনের জ্বালানি সরবরাহ পদ্ধতি সম্পর্কে। আজকের এই আলোচনায় আপনারা ইউনিট 2 এর পার্ট 2 থেকে ইঞ্জিন তৈলাক্তকরণের বিভিন্ন পদ্ধতি এবং 3 থেকে ইঞ্জিনের জ্বালানি সরবরাহ পদ্ধতি সম্পর্কে জানবেন। তৈলাক্তকরণ করা হয় সেটা জানা যাবে এবং ইঞ্জিনের কোন কোন অংশগুলো তৈলাক্তকরণ করার প্রয়োজন রয়েছে সেই অংশগুলোর নাম জানা যাবে এবং ইঞ্জিন তৈলাক্তকরণের যে পদ্ধতিগুলো রয়েছে সেই পদ্ধতি সম্পর্কে আমরা সংক্ষেপে জেনে নিব। এখন আমাদের পরবর্তী যে আলোচনা সেটি হচ্ছে ইঞ্জিন তৈলাক্তকরণ। ইঞ্জিন তৈলাক্তকরণের যদি আমরা সংজ্ঞা আলোচনা করতে যাই তাহলে বুঝবো যে ইঞ্জিনের পরস্পর সংস্পর্শে থাকা দুটি চলমান বা ঘর্ষণরত ধাতব অংশের মধ্যবর্তী স্থানে আটালো তেলের যে স্তর বা আবরণ রাখা হয়, যা ইঞ্জিনকে ক্ষয় হওয়া এবং উচ্চ তাপে জ্বলে যাওয়ার হাত থেকে রক্ষা করে। কেন তৈলাক্তকরণ করতে হয় তার কিছু পয়েন্ট রয়েছে যেগুলো আমরা একে একে জেনে নিব। সাধারণত ঘর্ষণজনিত বাধা কমিয়ে শক্তির অপচয় রোধ করে এবং চলনশীল অংশগুলোকে ক্ষয়রোধ করা, ইঞ্জিনের অভ্যন্তরীণ ঘর্ষণশীল অংশগুলোকে শীতল রাখা এবং ঘর্ষণশীল অংশগুলোতে ঘর্ষণের ফলে ক্ষুদ্র ক্ষুদ্র ধাতব কণার তৈরি হয় বা ধাতব কণা উৎপন্ন হয়। এই ধাতব কণাগুলো লুব্রিকেটিং অয়েলের সাথে মিশ্রিত হয়ে এগুলি পুনরায় ক্র্যাঙ্কেজে নিয়ে আসে এবং পিস্টন রিং এবং সিলিন্ডার লাইনারের মধ্যবর্তী ক্লিয়ারেন্স থাকে সেটিকে সিল করে বা আবদ্ধ করে রাখাই হচ্ছে এই লুব্রিকেটিং অয়েলের কাজ। তাছাড়াও ঘূর্ণনশীল অংশকে তৈলাক্ত করে ইঞ্জিনের শব্দ কমাতে এটি সহায়তা করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইঞ্জিনের কোন কোন অংশে তৈলাক্তকরণ দরকার সেই অংশগুলো সম্পর্কে আমরা জেনে নিচ্ছি। সাধারণত ক্র্যাঙ্কশ্যাফট ও ক্র্যাঙ্কশ্যাফট মেইন বিয়ারিং ইঞ্জিন তৈলাক্তকরণ করার প্রয়োজন হয়। তাছাড়াও কানেক্টিং রড বা বিগ এন্ড বিয়ারিং, কানেক্টিং রড স্মল এন্ড বিয়ারিং বা পিস্টন পিন বিয়ারিং তৈলাক্তকরণ করা হয়। সিলিন্ডার লাইনার ও পিস্টন রিং, টাইমিং গিয়ার, ক্যামশ্যাফট ও ক্যামশ্যাফট রিং, ভালভ মেকানিজম, ভালভ গাইড, ট্যাপেট ও রকারাম এ সকল অংশে তৈলাক্তকরণ করার প্রয়োজনীয়তা রয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, ইঞ্জিন তৈলাক্তকরণের সম্পর্কে আমরা আলোচনা করছি। এখন আমরা ইঞ্জিন তৈলাক্তকরণের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। ইঞ্জিন তৈলাক্তকরণের জন্য 5 ধরনের পদ্ধতি রয়েছে। যদি পদ্ধতিগুলি আমরা নাম জানি তাহলে এটি হচ্ছে পেট্রোল ওয়েল সিস্টেম, সিটানো পদ্ধতি, প্রেসার পদ্ধতি, সিটানো বা প্রেসার পদ্ধতি, এটিকে একসঙ্গে যৌথ পদ্ধতি বলা হয়। আর সর্বশেষ যে পদ্ধতিটি রয়েছে সেটি হচ্ছে ড্রাই সাম পদ্ধতি। শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে আমরা সিটানো পদ্ধতি সম্পর্কে জানব। যদি আমরা এই চিত্রে বা এখানে যে বোর্ডে চিত্র রয়েছে সেখানে আমরা দেখি তাহলে আমরা এর সম্পর্কে কিছুটা ধারণা পাবো যে সিটানো পদ্ধতি সাধারণত এটি ছোট ধরনের 1 সিলিন্ডার বিশিষ্ট ইঞ্জিনে ব্যবহার করা হয়ে থাকে। এখানে এই সিটানো পদ্ধতিতে সাধারণত যেটা হয় যে এখানে আমাদের ক্র্যাঙ্কশ্যাফট রয়েছে এবং এখানে একটা ওয়েল সাম রয়েছে যেখানে আমাদের ওয়েল থাকে বা লুব্রিকেটিং ওয়েল রাখানো হয়। যখন আমাদের এই ক্র্যাঙ্কশ্যাফটটা ঘূর্ণন হয়, অর্থাৎ ক্র্যাঙ্কশ্যাফটের প্রতিটা ঘূর্ণনের সময় এই ক্র্যাঙ্ক পিন ও ক্র্যাঙ্ক আর্ম যেটি ওয়েল সাম্পের মধ্যে ডুবে যায় এবং এই ডুবন্ত ক্র্যাঙ্ক পিন এবং ক্র্যাঙ্ক আর্ম যখন উপরের দিকে উঠে তখন এটি ইঞ্জিনের অন্যান্য অংশে যেমন সিলিন্ডার ওয়াল, পিস্টন পিন, মেইন বিয়ারিং, পিস্টন বিগ অ্যান্ড বিয়ারিং এবং টাইমিং গিয়ার ইত্যাদিতে ছিটিয়ে এই যে ওয়েল সাম থেকে সংগৃহীত তেলকে অন্যান্য অংশে সে ছিটিয়ে দেয় এবং অতিরিক্ত যে তেল বা ওয়েল বা লুব্রিকেন্ট যেটি আমরা বলি সেটি আবার পরবর্তীতে বাইপাস লাইন হয়ে ফিরে আবার ওয়েল সাম্পে চলে আসে। শিক্ষার্থী বন্ধুরা, এই সিটানো পদ্ধতিটি সাধারণত 1 সিলিন্ডার বিশিষ্ট ইঞ্জিনে ব্যবহৃত হয়, এটি আমরা পূর্বে আলোচনা করেছি। এখন
যদি আমরা পরবর্তী যে পদ্ধতিটি আছে সেটি যদি দেখি, সেটি হচ্ছে একটি প্রেসার পদ্ধতি। সাধারণত এখানে প্রেসার পদ্ধতি আর আগের যে ছিটানো পদ্ধতি, দুটোর মধ্যে পার্থক্য যদি করতে যাই তাহলে ছিটানো পদ্ধতিতে কোনো ধরনের পাম্প ব্যবহার করা হয় না, হোয়ারাস প্রেসার পদ্ধতি যেটি রয়েছে, প্রেসার পদ্ধতি এখানে এক ধরনের পাম্প ব্যবহার করা হয়। এই পাম্পের সাহায্যে তেলকে পাম্প করে বিভিন্ন অংশে পাঠানো হয়। সাধারণত এই পদ্ধতিতে একটি গিয়ার পাম্প ব্যবহার করা হয়, যেটি ক্রাঙ্কেজ হতে তেল সংগ্রহ করে এবং উচ্চ চাপে ইঞ্জিনের গ্যালারিতে, ওয়েল গ্যালারিতে এটাকে প্রেরণ করে। যদি আমরা এখান থেকে দেখি তাহলে এটি হচ্ছে ওয়েল গ্যালারিতে এই ওয়েলটাকে প্রেরণ করে। পরবর্তীতে এই উচ্চ চাপযুক্ত তেল ক্র্যাঙ্কশ্যাফটের সরু ছিদ্রপথে মেইন বেয়ারিং এবং হচ্ছে ক্যামশ্যাফট বিয়ারিংয়ের বিভিন্ন অংশে এটি সঞ্চালিত হয় এবং সঞ্চালন হয় এই ছিদ্রপথ দিয়ে ইঞ্জিনের অন্যান্য অংশে এই তেলটি সঞ্চালিত হয়। সাধারণত এই ধরনের পদ্ধতির মাধ্যমে আমরা বিগ অ্যান্ড বেয়ারিং, মেইন বেয়ারিং, ক্যামশ্যাফট বিয়ারিং, টেপেড রকার আর্ম ও ভালভ সমূহে তৈলাক্তকরণের কাজে এটি ব্যবহার করে থাকি। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা ছিটানো পদ্ধতি এবং প্রেসার পদ্ধতি সম্পর্কে জানলাম। এখন আমরা যে পদ্ধতিটি সম্পর্কে জানব সেটি হচ্ছে এ দুটো পদ্ধতির সমন্বিত একটি পদ্ধতি, যাকে আমরা যৌথ পদ্ধতি বলি বা আলাদাভাবে বললে ছিটানো এবং প্রেসার পদ্ধতিও বলে থাকি। এখন আসুন আমরা এই পদ্ধতিটি সম্পর্কে জানব। এখানে ছিটানো এবং প্রেসার যৌথ কম্বিনেশন এর মিনিং হচ্ছে যে এর ইঞ্জিনের গতিশীল বিভিন্ন অংশে কতগুলোতে ছিটানো পদ্ধতিতে এবং কতগুলোতে পাম্প ব্যবহার করে প্রেসারের মাধ্যমে লুব্রিকেন্ট ব্যবহার করা হয়ে থাকে। এজন্য এটিকে আমরা যৌথ পদ্ধতি বলে থাকি। সাধারণত এই পদ্ধতিতে তেল পাম্পের সাহায্যে এখানে যে ওয়েল স্ট্রেনার আছে এখান থেকে তেলটাকে ওয়েল লাইনে সরবরাহ করা হয় এবং ওয়েল লাইন হতে পরবর্তীতে এটিকে কানেক্টিং রড বিয়ারিং, ক্র্যাঙ্কশ্যাফট ও ক্যামশ্যাফটের মধ্যে নিচে যে তৈলাধার আছে সেই তৈলাধার থেকে এগুলিকে নিয়ে এগুলো বিভিন্ন অংশে হাই প্রেসারে সঞ্চালিত করা হয়। এটি হচ্ছে এটি ছিটানো এবং প্রেসার পদ্ধতি বা যৌথ পদ্ধতির কার্য। এখন আমরা যে তৈলাক্তকরণ পদ্ধতিটি আলোচনা করলাম, এই তৈলাক্তকরণ পদ্ধতি সাধারণত চারটি ভাবে বা চারটি উপায়ে তেলের প্রবাহকে নিয়ন্ত্রণ করে, বা যদি আমরা অন্যভাবে বলি যে তৈলাক্তকরণ তেলের প্রবাহের ক্ষেত্রকে চারটি ভাগে ভাগ করা যায়। এখন আসুন আমরা জেনে নেই এই ভাগগুলি কী কী। 1 নম্বর ভাগ হচ্ছে পিস্টন ও সিলিন্ডারের প্রবাহ এবং 2 নম্বর যে ভাগটি রয়েছে সেটি হচ্ছে ক্র্যাঙ্কশ্যাফট ও কানেক্টিং রড বিয়ারিং এর প্রবাহ। 3 নম্বর যে অংশটি রয়েছে সেটি হচ্ছে গিয়ার এবং অন্যান্য সাহায্যকারী ঘূর্ণায়ন যন্ত্রাংশে তেলের প্রবাহ এবং সর্বশেষ যে প্রবাহটি সঞ্চালিত হয় সেটি হচ্ছে রকার আর্ম, ভাল্ব এবং ভাল্বগুলোতে তেলের প্রবাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইঞ্জিনের তৈলাক্তকরণ পদ্ধতি নিয়ে আলোচনা শুনলাম। এখন আমরা সর্বশেষ আমাদের যে আলোচিত পার্ট সেটি হচ্ছে ইঞ্জিনের জ্বালানি সরবরাহ পদ্ধতি। এই জ্বালানি সরবরাহ পদ্ধতি সম্পর্কে জেনে নিব। আসুন আমরা ইঞ্জিনের জ্বালানি সরবরাহ পদ্ধতি সম্পর্কে জানার জন্য পরবর্তী অংশে যাই। এটি হচ্ছে একটি ইঞ্জিনের সাধারণত ইঞ্জিনের যে জ্বালানি সরবরাহ করা হয় এটি অন্তর্দায়ী ইঞ্জিনের ক্ষেত্রে সংঘটিত হয়ে থাকে। সাধারণত অন্তর্দায়ী ইঞ্জিনের এই আলোচনা থেকে আমরা অন্তর্দায়ী ইঞ্জিনের জ্বালানি সরবরাহ পদ্ধতিগুলোর নাম জানতে পারবো, কোন ইঞ্জিনে কি পদ্ধতিতে জ্বালানি সরবরাহ করা হয় সেটি জানতে পারবো এবং জ্বালানি সরবরাহের যে পদ্ধতিগুলো রয়েছে সেগুলি সম্পর্কে সংক্ষিপ্ত আকারে জানতে পারবো। সাধারণত 2 পদ্ধতিতে অন্তর্দায়ী ইঞ্জিনে জ্বালানি সরবরাহ করা হয়, অর্থাৎ 2 ধরনের ডিভাইস ব্যবহার করা হয়। শুধুমাত্র ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে ইনজেক্টর ব্যবহার করা হয় আর পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে কার্বোরেটর ব্যবহার করা হয়। যদি ডিজেল ইঞ্জিনের যে ইনজেক্টর ইউজ করা হয় সেটি সাধারণত জ্বালানিকে ইনজেক্টরের সাহায্যে উচ্চ চাপে ইঞ্জিনের প্রজ্বলন প্রকোষ্ঠে উত্তপ্ত বায়ুর মধ্যে সূক্ষ্মকারে জ্বালানিকে সরবরাহ করে এবং এর ফলে প্রজ্বলন ঘটে। এটি হচ্ছে ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে। আর যদি পেট্রোল ইঞ্জিনের কার্বোরেটর যে ইউজ করতে হয় সেটি হচ্ছে কার্বোরেটর স্বয়ংক্রিয়ভাবে এর অভ্যন্তরে ইঞ্জিনকে নির্দিষ্ট মাত্রা জ্বালানি এবং বায়ুর নির্দিষ্ট মাত্রাকে মেনটেন করে এবং যথাসময় ইঞ্জিনের প্রজ্বলন প্রকোষ্ঠে এই জ্বালানি এবং বায়ুর মিশ্রণকে সরবরাহ করে। এই হলো 2টা পদ্ধতি। ডিজেল ইঞ্জিনের জ্বালানি সরবরাহ পদ্ধতি কতগুলো কার্য সম্পাদন করে থাকে। এগুলি হচ্ছে
গতি ও লোডের উপর ভিত্তি করে সমস্ত সিলিন্ডারে সঠিক হারে সঠিক পরিমাণে জ্বালানি সরবরাহ করে, সঠিক সময়ে জ্বালানি সরবরাহ করা এবং তরল জ্বালানি ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র বা বাষ্পে পরিণত করা এবং সমস্ত সিলিন্ডারে সমানভাবে জ্বালানি বিতরণ করা। ডিজেল ইঞ্জিনের জ্বালানি সরবরাহ পদ্ধতি দুরকম হয়ে থাকে। একটি হচ্ছে বায়ু ইনজেকশন পদ্ধতি, অন্যটি হচ্ছে সলিড বা মেকানিক্যাল ইনজেকশন পদ্ধতি। সাধারণত আগেকার দিনে বায়ু ইনজেকশন পদ্ধতিতে জ্বালানি সরবরাহ করা হতো। এটি সাধারণত উচ্চ চাপে স্থির ফোর-স্ট্রোক ইঞ্জিনের জ্বালানি সরবরাহের জন্য ব্যবহার করা হতো, কিন্তু বর্তমানে সলিড বা মেকানিক্যাল ইনজেকশন পদ্ধতি ব্যবহার হয়ে থাকে। এটি 3টি প্রক্রিয়ায় জ্বালানি সরবরাহ করে থাকে। এর প্রক্রিয়াগুলি হচ্ছে, একটি হচ্ছে সাধারণ রেল প্রক্রিয়া, অন্যটি হচ্ছে বিতরণকারী প্রক্রিয়া এবং সর্বশেষ যে প্রক্রিয়াটি রয়েছে সেটি হচ্ছে স্বতন্ত্র পাম্প প্রক্রিয়া। সলিড বা মেকানিক্যাল ইনজেকশন পদ্ধতি যে 3টি প্রক্রিয়া আমরা বললাম, তার প্রথম যে প্রক্রিয়াটি সেটি হচ্ছে সাধারণ রেল প্রক্রিয়া। যদি আমরা এই চিত্রে দেখি তাহলে এখানে প্রথম যে অংশটি এটি হচ্ছে একটি ওয়েল ট্যাঙ্ক, এরপরে আছে ছাঁকনি এবং তার পরবর্তী যে অংশটি রয়েছে সেটি হচ্ছে নিম্ন চাপের পাম্প, অর্থাৎ এখান থেকেই জ্বালানিকে সরবরাহ করে উচ্চ চাপের জ্বালানি পাম্পে প্রেরণ করা হয় এবং এই উচ্চ চাপে জ্বালানিকে পরবর্তীতে সাধারণ রেল যে অংশটি রয়েছে সেই সাধারণ রেলে এটাকে সরবরাহ করা হয় এবং এই সাধারণ রেল থেকে উচ্চ চাপের জ্বালানি প্রতিটি স্বতন্ত্র ইনজেক্টরে এখানে এই জ্বালানিকে মিটারিং এলিমেন্ট, যদি আমরা বলি এগুলো হচ্ছে মিটারিং এলিমেন্ট, এই মিটারিং এলিমেন্ট দিয়ে উচ্চ চাপে এটিকে বিভিন্ন ইনজেক্টরে প্রেরণ করা হয়। এখন এই ইনজেক্টর আলাদা আলাদাভাবে এটি স্বতন্ত্রভাবে এই অংশে সিলিন্ডারে এই জ্বালানিকে ইনজেক্ট করে। এটি হচ্ছে একটি সাধারণ রেল প্রক্রিয়া। এখন পরবর্তী যে প্রক্রিয়াটি রয়েছে সেটি হচ্ছে একটি বিতরণকারী প্রক্রিয়া। সাধারণত ছোট থেকে মাঝারি বিভিন্ন ধরনের ইঞ্জিনে এই প্রক্রিয়াটি ব্যবহার করা হয়ে থাকে। এখন আমরা আগের যে পদ্ধতিটি দেখছি সেটি হচ্ছে সাধারণ রেল প্রক্রিয়া। এখন যদি আমরা বিতরণকারী প্রক্রিয়া দেখি, বিতরণ বলতেই বোঝাবে যে এখানে একটা ডিস্ট্রিবিউটার অর্থাৎ ডিস্ট্রিবিউট করার কোনো একটা মেকানিজম রয়েছে। যদি আমরা সেটা দেখে থাকি তাহলে এখানে যে উচ্চ চাপের পাম্প রয়েছে সেই পাম্প থেকে জ্বালানিকে এই বিভিন্ন ডিস্ট্রিবিউটার আছে, এই ডিস্ট্রিবিউটারের মধ্যে এখানে প্রেরণ করা হয় এবং পরবর্তীতে এই ডিস্ট্রিবিউটার বিভিন্ন ইনজেক্টর বা সিলিন্ডারের চাহিদা অনুযায়ী নির্ধারিতভাবে বা নিয়ন্ত্রিতভাবে এই ওয়েলকে বা জ্বালানিকে এখানে বিভিন্ন সিলিন্ডারে নজলের সাহায্যে ডিস্ট্রিবিউট করে থাকে। এই জন্য এই পদ্ধতিকে একটি বিতরণকারী, যা ইংরেজিতে ডিস্ট্রিবিউটরি পদ্ধতি বলা হয়। এবং আমাদের সর্বশেষ যে পদ্ধতিটি সেটি হচ্ছে একটি স্বতন্ত্র পাম্প পদ্ধতি। এটি আরও একটু উন্নততর, কেননা স্বতন্ত্র পাম্প পদ্ধতি, স্বতন্ত্র বলতেই বোঝানো হচ্ছে যে এটি আলাদা আলাদাভাবে বা সেলফলি কাজ করে থাকে। এখানে আমাদের যেটি আমরা যদি বলি, এখানে উচ্চ চাপের যে পাম্প রয়েছে সেই উচ্চ চাপের জ্বালানি পাম্প এই জ্বালানিকে বিভিন্ন সিলিন্ডারে আলাদা আলাদাভাবে বা স্বতন্ত্রভাবে সিলিন্ডারে এই জ্বালানিকে সরবরাহ করে থাকে। এর প্রত্যেকটি সিলিন্ডারের জন্য বা প্রত্যেকটি ইনজেক্টরে একটি আলাদা আলাদাভাবে পাম্প থাকে, যেটি এটি আলাদা আলাদাভাবে প্রতিটা সিলিন্ডারে এই জ্বালানিকে সরবরাহ করে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ডিজেল ইঞ্জিনের জ্বালানি সরবরাহ পদ্ধতি যেগুলি অংশের সমন্বয়ে মানে এটা ঘটে থাকে সেই অংশগুলোর নাম যদি আমরা দেখি তাহলে হচ্ছে এখানে একটা জ্বালানি ট্যাঙ্ক থাকবে, জ্বালানি উত্তোলনকারী পাম্প থাকে এবং ছাঁকুনি থাকবে সেই সিস্টেমে এবং উচ্চ চাপের পাম্প থাকবে, জ্বালানি সরবরাহকারী লাইন থাকবে, অতিরিক্ত জ্বালানি ফেরত লাইন থাকবে এবং সর্বশেষে যেটি থাকে সেটি হচ্ছে একটি ইনজেক্টর। এই ইনজেক্টর হচ্ছে ডিজেল ইঞ্জিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। যদি আমাদেরকে পেট্রোল ইঞ্জিন এবং ডিজেল ইঞ্জিনের আইডেন্টিফিকেশন বা আইডেন্টিক্যাল পার্টসের নাম বলতে বলা হয় তাহলে আমরা মনে রাখব যে ইনজেক্টরই হচ্ছে ডিজেল ইঞ্জিনের একটি অংশ যেটির সাহায্যে এটিকে শনাক্ত করা যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা ডিজেল ইঞ্জিনের জ্বালানি সরবরাহ পদ্ধতি সম্পর্কে জানলাম। এখন আসুন আমরা পেট্রোল ইঞ্জিনের জ্বালানি সরবরাহ পদ্ধতি সম্পর্কে জানব। পেট্রোল ইঞ্জিনের জ্বালানি সরবরাহ পদ্ধতিটি একটি কার্বোরেটর নিয়ন্ত্রিত জ্বালানি সরবরাহ পদ্ধতি। এটার প্রধান অংশ হচ্ছে কার্বোরেটর এবং এটি একটি জ্বালানি পরিমাপক ও মিশ্রণ যন্ত্র, অর্থাৎ এই কার্বোরেটরকে জ্বালানি পরিমাপক ও মিশ্রণ যন্ত্র বলা হয়ে থাকে। সাধারণত এখানে একটি জ্বালানি ট্যাঙ্ক থেকে এই জ্বালানি কার্বোরেটরে আসে এবং কার্বোরেটরে
জ্বালানি এবং নির্দিষ্ট পরিমাণ বায়ুর মিশ্রিত হয়ে এটি সিলিন্ডারে সরবরাহ করা হয়ে থাকে। সাধারণত কার্বোরেটরে কিছু কার্য সম্পাদন করে থাকে, সেগুলো হচ্ছে তরল জ্বালানিকে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় রূপান্তরিত করে এটি, এবং জ্বালানির অণুকে বাষ্পে পরিণত করে, এবং বাষ্পীয় জ্বালানিকে সঠিক অনুপাতে বায়ুর সাথে মিশ্রিত করে থাকে, এবং ইঞ্জিনের বোঝা ও গতি অনুসারে জ্বালানির মিশ্রণ প্রজ্বলন প্রকোষ্ঠে যথারীতি ও যথা সময়ে বা সঠিক পরিমাণে সরবরাহ করে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা তৈলাক্তকরণ পদ্ধতি এবং ইঞ্জিনের জ্বালানি সরবরাহ পদ্ধতি সম্পর্কে আলোচনা করলাম। আজকের এই আলোচনা সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে আপনারা আপনাদের টিউটোরিয়াল সেন্টারে আমাদের সংশ্লিষ্ট টিউটরদের সাথে যোগাযোগ করে জেনে নিতে পারেন, অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা ডিন, স্কুল অফ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর 1705। আজ এ পর্যন্ত। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।